আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্থি স্কুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা দেখব হিসাব বিজ্ঞানের অধ্যায় 6-এর জাবেদার অঙ্কগুলো কিভাবে করতে হয় সে সম্পর্কে আজকে আমরা জানব। তো দেখো, আমি এখানে একটা প্রশ্ন তুলে নিয়েছি। এখানে বলা হচ্ছে, জনাব হাবিব 2016 সালের 1 জুলাই তারিখে নগদ 50,000 টাকা এবং 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। উক্ত মাসের লেনদেনসমূহ: জুলাই 2-এ লেনদেনটা হলো জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। জুলাই 7 ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় 22,000 টাকা। জুলাই 9 রুমির নিকট বিক্রয় 50% নগদে এবং 50% চেকে। জুলাই 10 বাবুলের নিকট হতে 10% বাট্টায় ক্রয় 15,000 টাকা। জুলাই 12 অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে 4,000 টাকা। জুলাই 15 বাবুলের নিকট পণ্য ফেরত পাঠানো হলো 1,000 টাকা। এই যে আমরা 10 তারিখে বাবুলের নিকট থেকে বাট্টায় ক্রয় করেছিলাম না, সেই পণ্যটার মধ্যে আজ আমরা ফেরত দিচ্ছি, 15 তারিখে ফেরত দিচ্ছি 1,000 টাকার পণ্য। তারপরে জুলাই 20 তারিখে ব্যবসায়ের প্রচারণা বাবদ ব্যয় 3,000 টাকা। এইটা প্রচারণা বাবদ ব্যয় বলতে বোঝাচ্ছে বিজ্ঞাপন খরচ। তারপরে বাবুলকে চেক প্রদান করা হয়েছে 5,000 টাকার। এই যে এই ক্রয়টা করেছিলাম আমরা, সেটার কিছু পণ্য ফেরত পাঠিয়েছি, তারপরে আবার চেক প্রদান করেছি, পাওনা পরিশোধ হয়ে গেছে। তারপরে 25 তারিখে মালিকের ব্যক্তিগত খরচ পরিশোধ 2,000 টাকা, এটা উত্তোলনের মধ্যে যাবে। আর 30 তারিখে দেখো, কর্মচারী বশিরের বেতন প্রদান করতে হবে 3,500 টাকা। করতে হবে অর্থাৎ এখনও করা হয়নি, এটা দায়। করণীয়টা হচ্ছে উপরের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। তো চলো এখন আমরা জাবেদা দাখিলাটা দিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমি এখানে জাবেদার শুরু করে দিয়েছি অলরেডি, কয়েকটা লেনদেন লিখে নিয়েছি। এখন দেখো এখানে কিভাবে আমি লিখেছি এগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে ছকটা আঁকিয়ে নিয়েছি। এখানে আমাদের 5টা কলাম হবে। প্রথমটা হবে তারিখের কলাম, এটা একটু ছোট হবে। তারপরে হিসাবের নাম ও ব্যাখ্যার একটা কলাম থাকবে, এটা বড় করে আঁকাতে হবে। আর খতিয়ান পৃষ্ঠা এতটুকু হলেই হবে। তারপরে ডেবিট টাকার একটা কলাম থাকবে আর ক্রেডিট টাকার একটা কলাম থাকবে। এখন দেখো আমি এখানে কিভাবে লিখেছি: তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ও ক্রেডিট টাকা। তো এখন দেখো, 2016 সালের জুলাই 1 তারিখের লেনদেনটা কী ছিল? ব্যবসায় আরম্ভ করেছিল নগদ টাকা 50,000 নিয়ে এবং ক্রয় বলতে পণ্যদ্রব্য 50,000 টাকা, 20,000 টাকা সেটা আসলে আমরা ক্রয়ের মধ্যে দিয়েছি। যেহেতু ক্রয় একটা ব্যয়, সুতরাং এটা ডেবিট হয়েছে। আর নগদান হিসাব যেহেতু একটা নগদ সম্পদ, সুতরাং এটা ডেবিট হয়েছে। তারপর দেখো মূলধন হিসাব ক্রেডিট, এই দুইটা মিলেই তো মূলধন, তাই না? ওই জন্য এই দুটো থাকবে ডেবিটে আর মূলধনটা হবে ক্রেডিট। সবসময় জাবেদায় সবসময় ডেবিট ও ক্রেডিট টাকার জের সমান হবে। এই পাশের যোগফল এবং এই পাশের যোগফল সমান হতে হবে। দেখো এখানে নগদান হিসাব, নগদ টাকা আছে 50,000, ক্রয় আছে 20,000, তাহলে 70,000 হচ্ছে। এই পাশে যেমন 70,000 টাকার সম্পদ আছে, এই পাশে তেমনই মালিকানা সত্ত্ব আছে 70,000 টাকার। এখন দেখো দ্বিতীয় লেনদেন, ব্যাংক হিসাব। এটা ছিল নগদ অর্থ ব্যাংকে জমা দিয়ে হিসাব খোলা হয়েছে। তো ব্যাংক হিসাব ডেবিট হয়েছে 20,000 টাকা, অর্থাৎ ব্যাংকে 20,000 টাকা বেড়ে গিয়েছে, এবং নগদান হিসাব ক্রেডিট হয়েছে 20,000 টাকা, অর্থাৎ নগদ টাকা 20,000 কমে গেছে। যেহেতু নগদ টাকাটাই ব্যাংকে জমা দিয়ে আসছে, সুতরাং এদিকে কমে গেল আর ব্যাংকে বেড়ে গেল। তো ব্যাংক হিসাব হবে ডেবিট সম্পদ, একটা সম্পদ বৃদ্ধি, একটা সম্পদ হ্রাস। দুই পাশের লেনদেনটার পরিমাণ কিন্তু একই, 20,000 টাকা। এখানে ব্যাখ্যা লিখে দেওয়া হয়েছে, নগদ অর্থ জমা দিয়ে ব্যাংক হিসাব খোলা হলো। প্রত্যেকটা লেনদেনের পরে যদি প্রশ্নে উল্লেখ থাকে ব্যাখ্যা করতে হবে, তাহলে ব্যাখ্যা দিতে হবে অবশ্যই। আর যদি উল্লেখ না থাকে বা ওখানে অনেক সময় এরকমও উল্লেখ থাকতে পারে যে ব্যাখ্যার প্রয়োজন নেই, তাহলে ব্যাখ্যা দিতে হবে না, কারণ ব্যাখ্যা সেরকম গুরুত্বপূর্ণ কোনো জিনিস না। এখন 7 নম্বর দেখো, 7 তারিখের লেনদেন, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই 7 তারিখের লেনদেনটা ছিল কম্পিউটার ক্রয় করা হয়েছে। তো কম্পিউটার যেহেতু অফিসের একটা সরঞ্জাম যেটার মাধ্যমে বিভিন্ন কাজ করা হয়, সুতরাং আমরা এই শিরোনামটা দিলাম যে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। এটা সম্পদ বলে এটা ডেবিট হয়েছে, সম্পদ হিসাবে বৃদ্ধি পেয়েছে সম্পদ 22,000 টাকা, আর নগদ টাকা কমে গিয়েছে যেহেতু নগদ টাকা দিয়ে কিনেছি, সুতরাং এ পাশেও হবে 22,000 টাকা। তারপরে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, এটা কিভাবে হলো? দুইটা সম্পদ একসাথে কিভাবে ডেবিট হতে পারে? অনেকেরই প্রশ্ন আসতে পারে যে দুইটা একসাথে কিভাবে লেনদেন করলাম। আসলে দেখো, রুমির নিকট বিক্রয় করা হয়েছে। রুমিকে আমি পণ্য বিক্রয় করেছি, সেইটার পাওনাটা বিভিন্নভাবে পরিশোধ করতে পারে। সে চেকের মাধ্যমে 50% পরিশোধ করেছে এবং 50% পরিশোধ করেছে নগদে। সেই জন্যই আমরা অর্ধেক লিখব ব্যাংক হিসাবে, অর্ধেক লিখব নগদান হিসাবে। দুইটা সম্পদই বৃদ্ধি পেয়েছে।
দেখো ব্যাংক হিসাব ডেবিট হয়েছে 5,000 টাকা, যেহেতু 10,000 টাকার লেনদেন ছিল, সেখানে 10,000 টাকার লেনদেন ছিল, সেখানে আমরা তার অর্ধেক করে দিয়েছি। 5,000 টাকা যাচ্ছে ব্যাংক হিসেবে আর 5,000 টাকা নগদান হিসেবে, তাহলে মোট বিক্রয় হচ্ছে 10,000 টাকা। তারপরে এখানে দেখো জুলাই 10 তারিখে ক্রয় করা 10% বাট্টায় ক্রয় করা হয়েছে, এটা বাকিতে ক্রয় করা হয়েছে অর্থাৎ ধারে। তো ক্রয় হিসাব ডেবিট হচ্ছে 13,500 টাকা। তোমরা হয়তো বলবে ওখানে আমরা দেখেছিলাম 15,000 টাকা লেখা আছে প্রশ্নে, এখানে 13,500 কীভাবে আসলো? আসলে দেখো এখানে উল্লেখ আছে 10% বাট্টায়, তো 15,000 টাকা 10% বাট্টা করলে আসে 1,500 টাকা। আমরা ওখান থেকে যদি 1,500 টাকা বাদ দিই তাহলে অ্যান্সার আসবে 13,500 টাকা, অর্থাৎ আমরা ক্রয় করেছি 13,500 টাকায়, ওই 1,500 টাকাটা বাদ দেওয়া হয়েছে কারণ আমাদের বাট্টা দেওয়া হয়েছে। এটা হচ্ছে কারোবারি বাট্টা। এর আগের একটা লেকচারে আমি তোমাদের বাট্টা সম্পর্কে সঠিক ধারণা দিয়েছিলাম এবং একটা নিখুঁত ধারণা দিয়েছিলাম, তোমরা সেই ভিডিওটা দেখে এটা বুঝতে পারবে, চাইলে দেখতে পারো। তো এখানে দেখো তাহলে ক্রয় হিসাব ডেবিট হচ্ছে 13,500 টাকা, ব্যয় হয়েছে আর পাওনাদার বাবুল হিসাব, এখানে নাম উল্লেখ করলেও চলে না করলেও চলে। তোমরা এখানে পাওনাদারও লিখতে পারো, প্রদেয় হিসাবও লিখতে পারো। তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট হচ্ছে 13,500 টাকা, দুই পাশে কিন্তু সমান। এইটা হচ্ছে দায়, এটা পরিশোধ করতে হবে, আর এটা ব্যয় হয়ে গেছে অলরেডি। আচ্ছা, 12 তারিখের লেনদেন দেখো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অগ্রিম ভাড়া হচ্ছে একটা খরচ, কিন্তু আমি যখন সেই খরচটা অগ্রিম পরিশোধ করছি সেটা আমার ক্ষেত্রে একটা সম্পদ হয়ে থাকছে। যদি আমার ওইটা খরচ না হয়ে যায়, আমি যেহেতু মনে করো এই 4,000 টাকাটা আমি অগ্রিম দিয়েছি, অর্থাৎ সময়ের আগেই দিয়ে দিচ্ছি, এখন সেই সময় পর্যন্ত যদি আমি উপযোগটা না নেই, অর্থাৎ যে ভাড়া প্রদান করেছি আমি অফিসের, আমি যদি অফিস ছেড়ে দেই তবে আমার ওই ভাড়াটা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং সেটা একটা সম্পদ হয়ে থাকে, তাই অগ্রিম ভাড়া সম্পদ হয়। তো দেখো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, আর নগদান হিসাব নগদ টাকা কমে গিয়েছে, আরেকটা সম্পদ হ্রাস পেয়েছে ক্রেডিট। তাহলে এপাশেও 4,000, এপাশেও 4,000, অফিস ভাড়া অগ্রিম পরিশোধ। তো চলো আমরা এর পরেরগুলো দেখে নেই। তো বন্ধুরা দেখো পরের অংশটাও আমি করে নিয়েছি। এখানে জুলাই 15 থেকে শুরু হচ্ছে। জুলাই 15 তারিখে ছিল পাওনাদার বাবুলকে পণ্য ফেরত পাঠানো হয়েছে। আমরা বাবুলের কাছ থেকে ধারে পণ্য ক্রয় করেছিলাম, আর ধারে কৃত পণ্য ফেরত পাঠানো যায়, কিন্তু নগদে কৃত পণ্য কিন্তু ফেরত পাঠানো যায় না, তো সেইটা খেয়াল রাখতে হবে। ধারে ক্রয় করেছিলাম, সেখান থেকে আমরা ফেরত দিয়েছি 1,000 টাকার পণ্য, তাহলে জাবেদাটা হবে পাওনাদার বাবুল হিসাব ডেবিট 1,000, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 1,000। দেখো ক্রয় মানে ক্রয় করলে কিন্তু সেটা ডেবিট হয়, কিন্তু ক্রয় যখন ফেরত পাঠানো হচ্ছে তাহলে আমাদের ক্রয়ের অংশটা কমে যাচ্ছে। আর মানে বৃদ্ধি আর হ্রাসের ক্ষেত্রে যেটা উপরে থাকে, মানে যেটা এক পাশে থাকে সেটা যখন হ্রাস পায় বা বৃদ্ধি পায় তখন কিন্তু সেইটা অপোজিট পাশে চলে আসে। তো তখন আমরা যখন ক্রয় করেছিলাম তখন ব্যয় বৃদ্ধি পেয়েছিল, তখন আমরা ক্রয় লিখেছিলাম ডেবিট, সম্পদ ব্যয় পাশে লিখেছিলাম, কিন্তু ক্রয় যখন আমরা ফেরত পাঠাচ্ছি, পণ্য ফেরত পাঠাচ্ছি, তখন আমাদের ব্যয় হ্রাস পাচ্ছে, সেজন্য আমরা ক্রেডিট পাশে লিখে সেইটা ক্লোজ করে দিচ্ছি। তো দেখো ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, আর পাওনাদার বাবুল যেটা নিচে ছিল, দায় বেশি ছিল আমাদের তখন, এখন দায় কমে গেছে তাই সেটা সম্পদ পাশে চলে যাচ্ছে, আসলে সেটা দায় হ্রাস পেয়েছে বলেই ডেবিট হয়ে যাচ্ছে। দেখো 1,000 টাকা 1,000 টাকা দুই পাশে সমান। এখন বিজ্ঞাপন হিসাবে এখানে আমাদের ওই টার্মটা ছিল যে প্রচার প্রচারণা বাবদ, ব্যবসায়ের প্রচার প্রচারণা বাবদ খরচ হয়েছে 3,000 টাকা। তো প্রচার প্রচারণাটা আসলে কি? ব্যবসায়ের বিজ্ঞাপনই তো, তাই না? তো আমরা বিজ্ঞাপন শিরোনামে এটা লিখবো। তো বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদ টাকা প্রদান করা হয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট। তো এখানে দেখো 3,000 টাকা। তারপরে 23 তারিখে পাওনাদার বাবুল হিসাব ডেবিট। এখন পাওনাদার বাবুলের পাওনা আমরা পরিশোধ করে দিচ্ছি। তো সেখানে আমাদের 1,000 টাকা পণ্য ফেরত পাঠানো হয়েছে। আগে আমরা ক্রয় করেছিলাম সম্ভবত 13,500 টাকায়। তো সেখান থেকে 1,000 টাকা বাদ দিলে দেখো যে টাকাটা থাকছে তার মধ্যে থেকে আমরা যে টাকা বাদ দিয়ে লিখছি, ফেরতটা আমরা বাদ দিয়ে দিয়েছি, বাট্টাটা তো আগেই বাদ দিয়ে দিয়েছিলাম, এখন সেগুলো বাদ দিয়ে নিট যে পাওনাটা আছে আমরা সেটা পরিশোধ করছি। তো পাওনাদার হিসাব ডেবিট 5,000, ব্যাংক হিসাব ক্রেডিট 5,000। তারপরে দেখো উত্তোলন ছিল। উত্তোলন বলতে সেখানে বলা হয়েছিল মালিকের ব্যক্তিগত পাওনা পরিশোধ। এইটার মানে হচ্ছে উত্তোলন, কারণ মালিক আর ব্যবসায় কিন্তু আলাদা পক্ষ, তাই না? তো মালিকের পাওনা যখন ব্যবসা থেকে পরিশোধ করা হচ্ছে সেটা মালিক উত্তোলন করে নিয়ে গেছে বলে ধরে নেওয়া হয়। তাহলে উত্তোলন হিসাব ডেবিট 2,000, নগদান হিসাব ক্রেডিট 2,000, মালিকের ব্যক্তিগত খরচ প্রদান 2,000 টাকা। এখন দেখো বেতন প্রদান করতে হবে, আমাদের সেটা দায় ছিল, তাহলে বেতন হিসাব ডেবিট, ব্যয় হয়ে গেছে সুতরাং ব্যয়টা ডেবিট হবে, আর বকেয়া বেতন প্রদান করতে হবে অর্থাৎ এটা দায়, সুতরাং দায় হিসেবে এটা ক্রেডিট পাশে যাবে, অর্থাৎ
দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় যেহেতু সুতরাং বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তাহলে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট, 3,500 টাকা বেতন বকেয়া আছে। এখন আমরা এই যে এতক্ষণ ধরে যে লেনদেনগুলো লিখলাম সেগুলোর যোগফলটা আমাদের এখানে এখন দেখিয়ে দিতে হবে। এটা ছিল 1,54,000 টাকা, ডেবিট পাশেও 1,54,000 টাকা, ক্রেডিট পাশেও 1,54,000 টাকা। তো বন্ধুরা কথা হচ্ছে যে আমরা এই যোগফলটা তখনই দেব যদি প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে, আর না উল্লেখ করে না দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো জাবেদা কিভাবে জাবেদা দাখিলা দিতে হয়। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং আমার এই ভিডিওতে যদি কোনো এই অঙ্কে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।